শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন খুব মিষ্টি মিষ্টি বন্ধুরা, ভীষণ সাকসেসফুল বন্ধুরা, নারী বন্ধুরা। তাদের সাথে তো গল্পে আড্ডায় আমরা মেতে থাকবই। আরও অনেক বন্ধুরা থাকেন জুম আড্ডায় চলে আসেন অনেক অনেক বন্ধু। তো আপনি একজন নারী হিসেবেও আমাদের এই জুম আড্ডায় যুক্ত হতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেয়া আছে পাসকোড এবং আইডি। তো চলে যাচ্ছি আজকে আমাদের গল্প আড্ডায়। বিষয়টা শুরুতেই বলে দেই, আজকের বিষয়টা হচ্ছে স্বপ্ন থেকে সাফল্যের পথে। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না, তবে স্বপ্নটা বড় বড় করে দেখতে হয়, আর সফল হতে হলে পরিশ্রম করতে হয়। বাকি গল্প শুনি সেই নারী বন্ধুদের কাছে, কিভাবে তারা এতটা সফল হতে পারলো। শুভ সন্ধ্যা সবাইকে। পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই শারমিন কবির ছন্দা, সিইও ছন্দাস মোড। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিইও ছন্দাস মোডের শারমিন কবির ছন্দা আমার নাম। আজকে এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত অনুভব করছি এবং আমরা সবাইকে পরিচয় করিয়ে দিই, ফিরে আসছি গল্পে আবার। হ্যাঁ, এরপরে আছেন নদী আহমেদ স্বত্বাধিকারী নদীস কালেকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। এরপরে আছেন রেহানা পারভিন হাসি, উন্নয়ন কর্মী ও সঙ্গীত শিল্পী। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগছে লাল নীল কমলা, না গোলাপি কমলা নীল পরি হয়ে, আর আমি মাঝখান থেকে কালো। যাই হোক, আজকে তো অনেক আড্ডা হবে। আজকের বিষয়টাও তো জানেন যে স্বপ্ন থেকে সাফল্যের পথে, যে বিষয়টা শুরুতেই বলেছি যে আসলে স্বপ্ন ছাড়া তো একটা স্বপ্ন থাকতে হয় সবার। হ্যাঁ, এবং স্বপ্নটা একটু বড় করেই দেখতে হয়। তো আপনাদেরও দেখি যে নানা রকমের স্বপ্ন, এবং আপনারা ঠিক সুন্দর একটা জায়গায় চলে আসছেন। সেই গল্পই আজকে হবে। তো প্রথমে আমি শারমিন কবির আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার কাজের গল্পটা। আমার শুরুটা ছিল 2019-এ। শুরুটা ছিল অনলাইনের মাধ্যমে, আমি কাপড় সেল করতাম। তো ওখান থেকে 19-20 গেল, মাঝে তো আমাদের মহামারী করোনা চলে আসলো। তো তারপরে আমি 21-এ গিয়ে ফিজিক্যাল স্টোরে চলে গেলাম। তো তারপর থেকে চলছে আমার স্বপ্ন, ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, এবং স্বপ্ন থেকে সাফল্যের পথে আমি মাঝখানে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বাস্তবতা এবং আরও সব কঠোর পরিশ্রম, নীতি, এগুলো নিয়েই আমার সাফল্য। বাহ, দারুণ বললেন। আচ্ছা নদী, আপনার গল্প শুনি। আমি বর্তমানে ফ্লাইং ড্রেস নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে লং গাউন। এটা একটা ট্যুরের জন্য ফ্যাশনেবল একটা ড্রেস, এবং এটা আমি পুরো ওয়ার্ল্ডে পরিচিত আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমি নেক্সাসেও 3rd বার আসলাম, আমি খুবই গর্বিত। আমার স্বপ্নটা প্রথমে অনেক বড়ই ছিল, সেটা আমাকে মহান রব্বুল আলামিন সফল করার তৌফিক দান করেছে। এবং ফ্লাইং ড্রেস পেজের বাংলাদেশের ফার্স্ট ফ্লাইং ড্রেস পেজ আমার, এবং এইটা আমার নিজের কাস্টমাইজ ড্রেস। তো এই অবস্থা, এবং একটা নতুন একটা কাজ এটা, এবং চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা অনেক চ্যালেঞ্জিং। এটা কারণ হচ্ছে সবচেয়ে ভালো লাগা যেটা, সেটা আমাকে পৃথিবীর অনেক দেশের আপুরা, বাঙালিরা আমাকে চিনে, এবং তারা এই জন্য হইলেও বাংলাদেশের পেজটা দেখে। এইটা আমার কাছে খুব ভালো লাগে। বাহ, আমাদেরও ভালো লাগছে যে বাংলাদেশের বাইরেও বাঙালিরা এবং নিশ্চয়ই বিদেশিরাও আপনার এই কাজটা সম্পর্কে ধারণা আছে, বা ভবিষ্যতে আরো হবে। হ্যাঁ, বিদেশে অনেকগুলো হচ্ছে আপনার যারা ফটোশুট করে, এদের সাথে আমার অলরেডি ডিল, এবং ওরা হচ্ছে করার জন্য কি বলে রেন্টে দেওয়ার জন্য আমার কাছ থেকে কিন্তু অনেক ড্রেস বাংলাদেশের বাইরে রেন্টে দেওয়ার জন্য যায়। বাহ, শুনে তো আরো গল্প হবে, আরো জানবো। আমার কাছে এটা একেবারে একটা নতুন বিষয়, খুবই স্বল্প জ্ঞান আমার। আজকে আপনার কাছ থেকে জেনে আমি একটু সমৃদ্ধ হব আর কি। হাসি, আমি মূলত চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশনস নিয়ে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ অফ হোম ইকোনমিক্সে। আর খুব ছোটবেলা থেকে গান করি। গানের পাশাপাশি? হ্যাঁ, গানের পাশাপাশি আমি মঞ্চ নাটক, আমি শ্রদ্ধেয় আলী জাকের, সারা ভাবি, আসাদুজ্জামান নূর, ওনাদের সাথে কাজ করেছি নাগরিক নাট্য সম্প্রদায়। তো আমাকে বলেছিলেন আবৃত্তিও করেন। আপনার আবৃত্তির আমি খুব ফ্যান, ভীষণ পছন্দ করি। আর হচ্ছে
পেশা জীবনে আমি একজন উন্নয়ন কর্মী বর্তমানে, অনেক বছর শিক্ষকতা করেছি এবং আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে ছিলাম, কাউন্সিলিং সাইকোলজিস্ট। এখন কোথায় আছেন? এখন আমি ইহসান ফাউন্ডেশন নামে একটা উন্নয়ন সংস্থায় কাজ করছি, তারা বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। কাজের ধরনটা একটু বলবেন? হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে রিসার্চ এবং হচ্ছে আমাদের রিসেন্ট যে কাজটা হচ্ছে যে ইউএসএইডের যে প্রজেক্ট বন্ধ হয়ে গেল, সেখানে যে একটা বিশাল কি বলবো নাম্বার অফ পিপল যে বেকার হয়ে গেছেন তাদেরকে নিয়ে কাজ করেছি, তাদের বিভিন্ন ধরনের সহায়তামূলক কাজ করেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, শারমিন কবির, আপনার এই যে আমরা একটু আগেই গল্প করছিলাম যে আজকে যে বিষয়টি, এই যে পর্যন্ত আপনি আসছেন একবারে তো আসতে পারেননি, এত স্মুথ মসৃণ এত পথ ছিল না, থাকেও না। তো কিভাবে কি বাধা পেয়ে পেয়ে স্বপ্নটাকে একেবারে ধরে রাখতে পেরেছে? স্বপ্নটা যদি বলি, এবং আরেকটু বলি যে 19-এ শুরু করে 20-এ কিন্তু কোভিড হয়েছে, সে বাধাটা ছিল সারা পৃথিবীর। হ্যাঁ, এই ঘটনা কিন্তু বিরল যে একই সমস্যা সারা পৃথিবী জুড়ে। সুতরাং সেই সময়টায় আপনি এই বাধাগুলোকে কিভাবে স্বপ্নটাকেই একদম শক্ত করে ধরে রেখেছে? প্রথমে আপু একটু ছোট্ট করে বলে নেই, আপনারা হয়তো মজাই পাবেন। সেটা হচ্ছে ছোটবেলায় আমার মানে আমি খেলতাম এরকম যে কেউ আমার সাক্ষাৎকার নিচ্ছে, জিজ্ঞেস করছে আমার প্রিয় রং কি, প্রিয় পোশাক কি। তো কখনোই মনে হতো না এমন কিছু হতে পারবো, বাট ওই স্বপ্নটা ছিল দেখেই হয়তো বা আজ আমি এখানে। হ্যাঁ, টিভি সেটের সামনে আমার ফার্স্ট স্বপ্নটা তো মন দিয়ে দেখতেন আপনি, যে বলে না অ্যাফার্মেশন, হয়তো ওটাই আপনার ভেতরে ভেতরে এটা। তো শুধু মনে হতো আমাকে কিছু একটা করতে হবে, এটা ছিল শুরুটা। তো 19-এ যখন মনে করলাম যে হ্যাঁ, বাসায় বসেও, যেহেতু আমার বেবি ছোট ছিল, বাসায় বসেও আমি কাজ করতে পারি। অনলাইনে আমি 3 পিস নিয়ে লাইভ, ফেসবুক লাইভের মাধ্যমে আমার যাত্রাটা শুরু হয়। তো সেখানে 10টা ড্রেস নিয়ে আমি শুরু করি। তারপরে হ্যাঁ, কখনোই এটা সহজ ছিল না আসলে কি প্রোডাক্ট সেল করব, প্রোডাক্টটা সবার মধ্যে কীরকমভাবে রেসপন্স করবে, এগুলো নিয়ে অনেক প্রবলেম ছিল। এবং আসলেই তো স্মুথ থাকে না কোনো কিছুই। তো সেই সব পেরিয়ে একদম শুরুতে মনে হতো আমি কি পারবো কি না, হ্যাঁ এরকম মনে হতো। তখন সংসার সামলানো, বেবি সামলানো, তারপরে আমি মেসেজ দেখতাম, আমি রিপ্লাই দিতাম, আমি কাপড় ভাঁজ করতাম, আমি নিজেই লাইভ করতাম, নিজেই প্যাকেট করে ডেলিভারি পর্যন্ত দিতাম। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে সেটাই। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট ছিল। হ্যাঁ, ফ্যামিলি অন্তত কিছু করে সাপোর্ট দিতে হবে এটা আমি মনে করি না। মেয়েদেরকে কিছু করার চেয়ে মেন্টাল সাপোর্ট আছে, আমি কাজ করছি এটাতে কেউ আমাকে মানে মনে মনেও বাধা দিচ্ছে না, এটা অনেক বড় সাপোর্ট। সো অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। খুব সাপোর্ট দেওয়ার চেয়েও যদি কেউ বাধা দিচ্ছে না, এই যে বললেন, এটা আসলে অনেক বড় সাপোর্ট। এবং আপনি একটা কথা বললেন যে আমি প্যাকেট করতাম, আমি কাপড় ভাঁজ করতাম, আমি এটা করতাম, আমি ওটা করতাম, এটার জন্যই আপনি তৈরি হয়েছেন। আপনি যদি প্রতিটা মুহূর্তে অর্ডার করতেন, ওটা আনো ওটা আনো, এত ডিপেন্ড থাকলে না মানুষ কিন্তু কখনো তৈরি হয় না, কাজটা বোঝে না। ইভেন এখন আমার 7 বছর হয়ে গিয়েছে, আমার যারা এমপ্লয়ি আছে তারা কিভাবে কাজ করছে এখন আমি খুব ইজিলি বুঝতে পারি, যেহেতু আমি ওই ফেজগুলো পার করে এসেছি। সো এইটার পরেই আসলে মাঝে তো অনেক ব্যাপার ছিল, হঠাৎ করে কোভিড চলে আসলো। কোভিড টাইমটাতে আমরা কিভাবে কাপড় আনবো, অনেকদিন বন্ধ ছিল। তো এগুলো সব পার করে অনেক গল্প আছে আপু, আসলে সব গল্প শুনবো একটু একটু করে। এবং আমি আমার কাজে লাগবে, যারা শুনছে যারা আছে প্রত্যেকের গল্প শুনে কিন্তু কোনো লস নেই, শেখার তো শেষ নেই। কারণ আমার যেহেতু অনলাইন পেজ ভিত্তিক হচ্ছে আমার প্রফেশনটা, সো মাঝখানে পেজ চলে যায়, পেজটা হারিয়ে যায়। তো ওটাই কিন্তু আমার মেইন দোকান। হ্যাঁ, কারণ ওই পেজে 141K ফলোয়ার্স ছিল। হ্যাঁ, তো সেটা থেকে আবার স্ট্রাগল করে নিজেকে শুরু করা এটা খুবই কঠিন ছিল। এরকম ছোট বড় অনেক রকম ধাক্কা গেছে এবং সব সাকসেসফুল। আমি একটু নদীর কাছে চলে যাই যে আসলে যত পৃথিবীর সাকসেসফুল মানুষ আছে এদের পেছনের গল্পটাই হচ্ছে এরা অনেকবারই অসফল হয়, মানে বারবারই বাধা আসে, কিন্তু যে মানুষগুলো এটা পেয়ে পিছিয়ে যায় তারা কখনোই সফল হয় না। এবং সেই ব্যক্তি সফল যে বারবার বিফল হয়ে সেগুলোকে পেরিয়ে সাহস করে সামনে এগিয়ে গেছে তার স্বপ্নটাকে নিয়ে। তো আপনার স্বপ্নের কথা বলুন এটা একটু ছোট করে। একই রকম আপু, আমার প্রায় 10 বছর হয়ে গেছে এই জার্নিতে। প্রথমে একটু ছোট প্রশ্ন করি, মানে এই সাবজেক্টটা, এই বিষয়টা কিভাবে মাথায় আসলো? এই বিষয়টা সেটাই যে আমার হচ্ছে ইউনিক কিছু করার ইচ্ছা ছিল, যে আমাকে পুরো দেশ আমাকে চিনবে।
এবং আমি আলহামদুলিল্লাহ আমি 10 বছর জার্নিতে আমি অনেকবার হচ্ছে এখান থেকে হয়েছি, ঘুরে গেছি, তারপরেও আমি পিছে করি নাই। ঘুরে যাওয়ার কারণ দুই একটা বলা যাবে? ঘুরে যাওয়ার কারণ আছে আমাদের সমাজ, আমরা মেয়ে, হ্যাঁ, এই শ্বশুর বাড়ির এগুলো তো থাকবে, এগুলো আমাদের অনেক বাধা। তারপরে হচ্ছে আমার পিছনে অনেক সাপোর্ট ছিল আলহামদুলিল্লাহ। আমার কাজিন হাসান, আমার আরেকটা বোন আছে রুম্পা, এবং আমার প্রাণের একজন মানুষ আছে স্নিগ্ধা। আমি ওর কথা খুব করে বলবো, আমার ইমোশন চলে আসবে। ও ছাড়া আমার কখনোই সম্ভব না। বন্ধু, আমার সবচেয়ে বড় বন্ধু স্নিগ্ধা। ও আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ আমার এই জার্নিতে ছিল। কারণ এই লাইফে একটা ভালো বন্ধু পেয়েছে, এই লাইফে আমার সবকিছুতে ও আমার মানে আমাকে যখন ছেড়ে দিচ্ছেন ও আপনাকে মানে বলে না ছাই দিয়ে আমি বাইরে যখন যে কাজটা করেছি আমার ঘরের কাজটা ও হ্যান্ডেল করেছে। আমি যখন ঘরে করেছি আমার বাইরের কাজটা হ্যান্ডেল করেছে। ওর মতো মানুষ হয় না। ওর জন্য আমি অনেক দোয়া করি আল্লাহকে অনেক সফল দেখ। আমি আজকে সফল, আমাকে ওয়ার্ল্ডের সবাই আমাকে না চিনলেও আমার কাজ চিনে, আমার পেজ চিনে, এটাই আমার সবচেয়ে সফলতা। এখন আমি ওই জায়গায় পৌঁছে গেছি আপু আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসবো আবার গল্পে। হাসি, আপনার স্বপ্ন কি দেখেছিলেন, তারপরে কি হয়েছেন, বা এই স্বপ্নগুলোকে কিভাবে নিজের মধ্যে মানে কি বলে সুপ্ত কিছু স্বপ্ন থাকে, প্রকাশ করার বা এগিয়ে যাবার পথ খুঁজে পাওয়া যায় না। কখনো ভাবনায় আসে, কখনো চিন্তায় আসে, কখনো একটা পাশের মানুষ আসে, নানাভাবে স্বপ্নটা পূরণ হয়। তো আপনার স্বপ্নটা পূরণ হলো কিভাবে? আমার ছোটবেলা থেকেই গান করতাম, তো আর নাটক আমার এত প্রিয় ছিল, কিন্তু আমি কখনো অভিনয়, ছোটবেলায় একটা দুটো নাটকে গান করেছি। আমাদের টাঙ্গাইলে, আবার আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলে এই সাংস্কৃতিক চর্চাটা খুব ভালো ছিল বেশ কিছু সংগঠনে। তো আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি বলি যে পূরণ হয়েছে। গানগুলো ছোট ছোট কি আমি বলবো অনেক বড়ই একদিক থেকে। আমার খুব প্রিয় শিল্পী এবং উনি মুক্তিযোদ্ধা শাহিন সামাদ আপা, তার সাথে গান গাইবার ইচ্ছা ছিল। শাকিল স্যার আমার শিক্ষক ছায়ানটের। আমি যখনই কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঢাকায় এসেই ছায়ানটে যুক্ত হলাম এবং 1-2 বছরের মধ্যে আমি ওনাদের সাথে মঞ্চে সলো গান গাইবার সুযোগ পেলাম। কিভাবে যে সেটা সম্ভব হলো আমি নিজেও ভাবি। তবে আমি জেদ ছিল। যেমন আমার একটা মজার ঘটনাটা, আমি ছায়ানটে সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি, কারণ আমার বন্ধুরা 1 বছর এগিয়ে গিয়েছিল, আমি তখনও ভর্তি হতে পারিনি, হল পাচ্ছিলাম না। তো সেই স্বপ্ন পূরণ হওয়া, তারপর নাগরিকে যুক্ত হওয়া, আমার বড় ভাই নাগরিকে ছিলেন, আমিও যুক্ত হলাম। যুক্ত হওয়ার 6 মাসের মধ্যে আমি দেওয়ান গাজীর কিস্সার লাইলি চরিত্রে অভিনয় করলাম। সারা ভাবি, আলিজাকে, নূর ভাই সবাই আমাকে ধাপে ধাপে আমার বেশি হয়ে গেল। তার পড়াশোনা আমি আসলেই সমাজের জন্য কিছু করতে চেয়েছি। তো এনজিওতে কাজ করেছি, নারী উদ্যোগ কেন্দ্র। সেখানে আমি কিশোরগঞ্জে পোস্টিং থাকাকালীন সময় একদম রুট লেভেলে গিয়ে কাজ করেছি। স্কুল, প্রাইমারি স্কুল স্ক্রিনিং, ছোট ছোট বাচ্চাদের। দারুণ গল্প আরো হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, অনেক গল্প রয়ে গেছে এবং দারুণ দারুণ গল্প। আপনারা অপেক্ষা করুন, ফিরে আসছি খুব শীঘ্রই। আসলে স্বপ্ন আর সাফল্য এ দুটো একেবারে পাশাপাশি চলতে থাকে, কোনোটা ছাড়া কোনোটাই নয়। সাফল্য পেয়ে গেলেও কিন্তু স্বপ্নের শেষ হয় না, তখন আরেকটা মানুষ স্বপ্ন দেখে, আরেকটা নতুন স্বপ্ন দেখে। আমরা অন স্ক্রিনে তো কত গল্প করছি, কিন্তু স্ক্রিনটা যখন বন্ধ হলো, ওই যে বলে না 2জনের জায়গায় 3জন নারী হলে নাকি গল্প অনেক বেড়ে যায়, আমাদেরও তাই হয়েছে, গল্প আর ফুরায় না। তো আমরা আবার আপনাদের জন্য আড্ডায় যাচ্ছি। শারমিন কবির, কিছু গল্প তো বাকি রয়ে যাবেই জানি, যতটুকু বলা যায় আপনার গল্পগুলো। আপনার কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। এই শাড়িটা কি আপনার? হ্যাঁ, আমার এই পেজের শাড়ি আপু। আমার শুরুটা হয়েছিল অরিজিনাল পাকিস্তানি 3 পিসেস নিয়ে, তো আনস্টিচ ছিল। তো তারপরে সময়ের প্রয়োজনে, আপুদের প্রয়োজনে আমার পরিধি আরো বাড়াতে হয়েছে। সো দেশীয় জামদানি, একটা দায়বদ্ধতাও ছিল যে দেশীয় পণ্য নিয়ে আমি কাজ করব। সো জামদানি শাড়ি, আমাদের দেশীয় মণিপুরি শাড়ি, এগুলো নিয়ে আমি কাজ করছি এবং আলহামদুলিল্লাহ হিউজ রেসপন্স পাচ্ছি। সো আমাকে মানুষ আরো অন্যভাবে চিনছে। হ্যাঁ, 3 পিসে হয়তো সবাই। আপনি কি আপনার মডেল হন না? আপনাকে
তো একজন মডেল মনে হচ্ছে সত্যি আপু আমি লজ্জা পেয়ে যাচ্ছি আমি কিন্তু আমার ফেসবুকের লাইভ আমিই করি হ্যাঁ তো আমার শুরুটা যেহেতু ওভাবেই হয়েছিল 10টা ড্রেস দিয়ে সো মডেল ভাড়া করার মতো খরচ করার আমার মেন্টালিটি তখন ছিল না তো তখন আমার মনে হয়েছিল যে আমার পোশাক আমি বলবো এবং আমি যত ভালো করে বলতে পারবো আমার মনে হচ্ছে আমার প্রোডাক্ট অন্য কেউ বলতে পারবে না যেমন আমি কারণ এটা তো আপনার সন্তান জি একেবারে তো আমার যে ক্লায়েন্টরা আছে আমি এখন ক্লায়েন্টই বলি যদিও আমি ক্লায়েন্ট বলতে রাজি না আমি সবসময় ফ্যামিলি মেম্বার বলি সেটাই তো ওনারা শুনতে ভালো লাগে হ্যাঁ আমি বলি গেস্ট হ্যাঁ আমি সব সময় আমার স্টোরে পরিবারের মানুষ পরিবারের মানুষ ওনারা আসলে আমার জন্য ওরকমই হয়ে গেছে এখন আমি যদি কিছু লাইন বলি এখন অনেক সময় নেই তারপরে যদি আমি আমার ক্লায়েন্টদের কিছু লাইন বলি আপনি বুঝবেন আমি কতটা ব্লেসড তো আমার একজন ক্লায়েন্ট উনি আমার যখন প্রথম স্টোর হলো ফিজিক্যাল স্টোর উনি আমার জন্য পুজো দিয়ে আসছে হ্যাঁ উনি আবার ফোন করে জানিয়েছে হ্যাঁ ওনার সাথে আমার জীবনে কখনো দেখা হয় নাই কিছু হয় নাই জাস্ট পেজের থ্রুতে আমাকে এত দোয়া করেছে আরও একজন ক্লায়েন্ট আছে উনি উমরা করতে গেলেন বলে যে তোমার জন্য দোয়া করব হ্যাঁ এই যে ছোট ছোট পাওয়া আরও একটা কথা বলি না বললেই না সেই আপুর কথা ভালো লাগছে সেটা হচ্ছে আপু বলেছে যে আপু বিজনেসে তো আমি তো অনেক জায়গা থেকে কিনবো তো আমি ছোট ছোট করে অনেক জায়গা থেকে কিনলে হয়তো সবাই বেনিফিটেড হবে না তো আমি চিন্তা করেছি আপু আমি আপনার এখান থেকেই কিনবো যা পাওয়া যায় তো তখন আমার দায়বদ্ধতাও বেড়ে যায় আর এই কথাগুলো আমি যখন বলি আপু আমার একদম গা শিরশির করে ওঠে হ্যাঁ যে আমার ক্লায়েন্টরা আমাকে এভাবে আদর করে আমি অনেক ভালোবাসা পেয়েছি তো আমার কাছে সাফল্য এটাই আপু আগে মনে হতো হ্যাঁ আমি অনেক বড় বিজনেসম্যান হব অনেক সেল করব মানুষের ভালোবাসা দোয়া পাওয়াটাও জোর করে পাওয়া যায় না একদম আপু তো আমি এরকম গল্প বললে আমার শেষ হবে না আমার অনেক ক্লায়েন্ট আমাকে রান্না করে খাওয়ায় আমার মা নেই দেখে অনেকেই আমার মাই হয়ে গেছেন বোন হয়ে গেছেন তাদের সাথে এমনও অনেকে আছে এভরিডে কথা না বললে হয় না যেটা ফ্যামিলি মেম্বারের সাথে সাধারণত হয় হ্যাঁ তো আমার এরকম হয়ে গেছে সো আমি খুবই লাকি ফিল করি তো যা আছে হ্যাঁ বাধা বিপত্তি সব সময় আছে থাকবে আবার আসলে পথে বাধা বিপত্তি থাকবে হ্যাঁ আবার খুব কম সংখ্যক ক্লায়েন্টসও আছে যারা খুব রুড হয়ে যায় আমাদের প্রতি হতে পারে কিন্তু ওগুলো আমি মনে করতে চাই না বা ওগুলো আমার ওটাকে বরং একটা ব্লেসিংস বা একটা লেসন্স মনে করা উচিত জি ওগুলো মাথায় আসে না শুধু আমার ভালো কথাগুলো চলে আসে আগে আমি মনে করতাম হ্যাঁ অনেক বড় কিছু করলে সাফল্য এখন আমার মনে হয় ওই আপুরা যে আদর করে ওনারা যে আমাকে ভালোবাসে এটাই আমার সাফল্য আসলে ভালোই বলেছেন এবং ওই যে বললেন যে 10টা 3 পিস দিয়ে শুরু করেছেন এবং আমার কাছে আপনার গল্প শুনে যেটা মনে হয়েছে বিজনেসগুলো বাড়ে কিভাবে ক্লায়েন্টের চয়েস দিয়েই কিন্তু ওভাবে যেমন আমরা বলি না পেজে আমি যেমন বলি আমার একটা পেজ যে কমেন্ট থেকে আমি কন্টেন্ট খুঁজে পাই অনেকে ঠিক আপনিও কিন্তু আপনার যারা ক্লায়েন্ট আপনার পরিবারের মানুষ ওদের চাওয়া পাওয়া থেকেও কিন্তু আপনার একটা একটা করে আইডিয়া আসছে 3 পিসেস নিয়ে তারপরে শাড়ি কিন্তু আপুদের প্রয়োজনে এসছে মণিপুরি শাড়ি এসছে ইন্ডিয়ান শাড়ি এসছে তারপরে দেশি অনেক ব্যাপার নিয়ে আমি কাজ করছি সো যে বললেন দায়বদ্ধতা যে কেন দেশি কাপড় কেন না সেটাই স্বাভাবিক কাপড় হয়ে যায় দেখে আমি ইম্পোর্টেড কাপড় থেকে নিজেরা ডিজাইন যেহেতু আমার টেইলরিংও আছে সো আমি নিজেদের ওটা না হলে তো পোষাবে না হ্যাঁ নিজেদের মতো করে ডিজাইন করে রিজনেবল প্রাইসেও সেল করার চেষ্টা করছি দারুণ নদী এত সুন্দর আপনারও তো গল্প এরকমই হ্যাঁ আমারও গল্পটা আমি ফ্লাইং ড্রেসটা শুরু করি হচ্ছে 19 থেকে ফ্লাইং ড্রেস সম্পর্কে অনেকেরই ধারণা নেই আপনি বলেন যে কেন এই ফ্লাইং ড্রেসটা হচ্ছে একটা লং গাউন যেটা পিছনে অনেক লং একটা টেল থাকে আর এটা হচ্ছে ফার্স্ট বাংলাদেশে এটা আমার সিগনেচার ডিজাইন এরকম গেলে পরে পেছনে অনেকটা কাপড় সিঁড়ি থেকে এরকম উঠতে চলে যায় এটা আসলে আপুদের একটা ফ্লাইং ই মনে হয় যেন উড়ে যাচ্ছে রাজকুমারীদের মতো এটা একদম একটা স্বপ্নের ড্রেস আর সাথে সাথে খুব সুন্দর একটা মানে আপুদের অনেক চয়েজেবল একটা আর কি ড্রেস আমি যেটা বলবো আমার সাকসেসের পিছনেও যেমন আমার কিছু ফ্যামিলি মেম্বার আছে ঠিক আমার এই পেজটা গ্রো করার পিছনে আমি সবাইকে ধন্যবাদ দেব সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টরা একটু বলেন অনেক বিখ্যাত নিশ্চয়ই আপনি গল্প করছিলেন কমন কিছু নাম বলুন আমি আসলে আমি এই পর্যন্ত আমি গর্বিত যে আমি নিজে কোনো মডেল ভাড়া করে এই পর্যন্ত কোনো ইয়া করাই নাই ফটোশুট করাইতে হয়নি আলহামদুলিল্লাহ বরং আপনার কাপড় কিনে নিয়েছি ইয়েস আমার বড় বড় ক্লায়েন্টদের মধ্যে আছে অপবিশ্বাস যে নিজে কল করে অর্ডার দিয়েছে আমি খুবই হ্যাপি রোজিনা আপু নিজে কল করে অর্ডার দিয়েছে বারিশ হ্যাঁ ওর হানিমুন থেকে শুরু করে এই পর্যন্ত 5-6টা পরে ফেলছে তারপরে নিপুণ
চিত্রনায়িকা, পলি চিত্রনায়িকা, এবং মডেল তো হিউজ আছে, অনেক আছে মডেল, এত নাম বলা যাচ্ছে না আসলে। তো আমি এই জন্য খুবই ব্লেসড। আর আমার যে ক্লায়েন্ট আছে তারা সবাই রিসাইকেল করে আমার কাছ থেকে নিচ্ছে, আমার কাছ থেকে ছাড়া তারা নিবেই না। একটা অনুভূতি জানতে চাই, এই যে এত মডেল যাদের কথা বলেন তারা তো প্রচুর ভিডিওগ্রাফি, ফটো, নানা কিছু করে, যখন আপনি স্ক্রিনে দেখেন কেমন লাগে আপনার? সত্যি বলতে অসাধারণ লাগে সত্যি। আমার মাঝে মাঝে কিছু কিছু আপুদের কমেন্ট দেখে, যারা ছবিগুলো যখন আমার কাছে দেওয়ার পরে আমি ছবিগুলো তো মুগ্ধ হয়ে দেখি, এবং তারা যখন আবার বলে যে আপু আসলে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, প্রশংসা করে, আসলে সত্যি আমি একদম আবেগে আপ্লুত হয়ে যাই। তখন স্বপ্নটা আরো বড় করে দেখেন। কখনো কি মনে হয় থাক হয়েছে অনেক, আর না? না না না, আমার না, কখনো এরকম মনে হয় না। আমাকে এখন ওয়ার্ল্ডের অনেক দেশ চিনে। আমার ইচ্ছা যে আমি এই ফটোশ্যুটের আরও কিছু নতুন কিছু মানে অ্যাড করব, যখন এখন আমি এক কালার থেকে শেড করছি, আরও কিছু মডিফাই করতেছি ডিজাইনের, তো এরকম আমার করার আরও ইচ্ছা আছে। আপনি এখানে ফ্যাশন শো এগুলো নিশ্চয়ই হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জানতে চাই, আপনার এগুলো ফ্যাক্টরি বা এই যে কাপড় আউটসোর্সিং সমস্তটা আপনি নিজে করেন? হ্যাঁ, আমি সব নিজে, এবং টেইলরিং সব আপনার আন্ডারে, একদম কোনো বাইরে কোথাও দিয়ে না, সব আপনার কাছে? এটা সম্পূর্ণ আমার নিজের। কারণ ডিজাইনের একটা ব্যাপার আছে, ডিজাইন যাতে বাইরে চলে না যায়, বা আছে তো নিজস্ব কিছু সিক্রেট থাকে এই ব্যাপারে, নিজস্ব পছন্দ। হ্যাঁ, সুতরাং আপনাকে কেউ কি আপনার, আমরা যেটা বাংলা একদম বলি যে ঠ্যাং টেনে ধরা, মানে পা টেনে ধরা, এই যে কাজটা করছেন মাশাআল্লাহ, উপরে উঠছেন, তো এরকম হয়েছে যে? না না, আলহামদুলিল্লাহ আমার এরকম পিছনে আমার এরকম কেউ নাই, আমি অনেক হ্যাপি। আর আমাকে ওভাবে কেউ ধরে রাখতে পারবেও না, কারণ হচ্ছে হ্যাঁ খুব ইয়ে করে বলি, সেটা হচ্ছে মিডিয়ার যারা আমাকে এতটা মানে আদর করে আমার কাছে, যারা আমার ফোন নাম্বারটা খুঁজে আমাকে নিজে কথা বলে অর্ডার দেয়, তারা আমার পেজটাকে ট্যাগ দিয়েও হচ্ছে আবার সেটা পোস্ট করে উইদাউট মানে কোনো রকম বেনিফিট বা উইদাউট ইয়াতে। আপনার এরকম কাজ কেউ করছে আর বাংলাদেশে? দু একটা পেজ নতুন হচ্ছে, বাট আপনি নিজেকে আইডল, আপনাকে আইডল মনে করে, আমরা তো তাই করি, কাউকে দেখেই শিখি, এরকম যে আপনাকে আইডল মনে করে কেউ কি না করুক, আমার এটা মোটেও কোনো ই নাই, সবারই একটা করার রাইট আছে। হ্যাঁ, সবাই নতুন কোনো কিছু করার রাইট আছে, কেউ যদি করে আমার কোনো সমস্যা নেই, তবে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটাকে যেন মানে খারাপ ইয়াতে না চলে যাক, যেমন আমাকে ফেলে দেওয়ার জন্য তারা একটু নেগেটিভ কোনো কিছু না করুক, করুক যার যার রিজিক। আপনি তো বললেন আপনাকে পারবে না, বাস ওই সাহসটা রেখে চলুন। হাসি একটু ছোট্ট করে কথা বলে একটু আপনার গান শুনতে চাই, অনেক কথা হচ্ছে তো শক্ত শক্ত, একটু হালকা হতে চাই। হ্যাঁ, আমি করোনাকালীন একটা বিষয় বলি। করোনা অনেকের জীবনে ভীষণই নেতিবাচক প্রভাব ফেলেছে, তো আমার দিক থেকে কিছুটা পজিটিভ বলো। মাঝখানে আমার বিয়ে, সন্তান হওয়া নিয়ে আমার একটু গান থেকে পিছিয়ে থাকতে হয়েছে, অনুষ্ঠান করতে পারিনি, ঢাকার বাইরেও থাকতে হয়েছে চাকরি সূত্রে। তো করোনাকালীন সময় আবার আমি যখন ঢাকায় ব্যাক করলাম, তখন এই পুরোটা সময় আমি দেশের বাইরের এবং দেশের মধ্যে যত পেজ আছে অনলাইন পেজে গান গাইতে শুরু করলাম। সেটা আমার জন্য ভীষণ ইন্সপিরেশন ছিল। তো এর মাধ্যমে দেশ বিদেশে বিভিন্ন সব বাঙালি এবং বাঙালি সংস্কৃতি মনা মানুষদের কাছে যাওয়া যায়। হ্যাঁ, ওই সময়টা একটা বিশাল হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। অনলাইন প্রোগ্রাম দেখা যেত, একটা চর্চা হয়ে গেছে, চর্চা হতো, এবং খুব আগ্রহটা আরো বাড়তে থাকবে। গানে চলে যাব, গান আবৃত্তি একটা অল্প একটু অংশ আমার ভীষণ প্রিয় শিল্পী সন্ধ্যা মুখার্জির একটি গাওয়া গান গাইছি, চেষ্টা করছি। পথের যেমন চলা, খেয়ার যেমন পারাপার, তুমিও যে তেমনি আমার। পথের যেমন চলা, খেয়ার যেমন পারাপার, তুমিও যে তেমনি আমার। ঝড়ের যেমন দোল, সাগরেরও কল্লোল, ঝড়ের যেমন দোল, সাগরেরও কল্লোল, ভেসে যাওয়া মেঘেরও বাহার, তুমিও যে তেমনি আমার। সোনা রোদ মেখে গায়ে শালবন, যে তৃষায় শত দহ মেলে দিয়ে আকাশকে পেতে চায়,
যে আবেগে চঞ্চল বনহংসীর দল, যে আবেগে চঞ্চল বনহংসীর দল, উড়ে চলে পেরিয়ে আধার, তুমিও যে তেমনি আমার। পথের যেমন চলা, খেয়ার যেমন পারাপার, তুমিও যে তেমনি আমার। বাহ, যেমন কঠিন গান, অসাধারণ গেয়েছেন। আরো গান শুনবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের এই আড্ডায়। স্বপ্ন দেখতে হয় ঈগলের মতো। আমরা সবাই বলি না ঈগলের চোখ, সেই উঁচু আকাশ থেকে ঈগল নিচে তার টার্গেটটা কিন্তু ফিল আপ করে। সেটা হচ্ছে সে টার্গেট করে, সে ওকে ছো মারবে, তাকে ছো মারবে, এবং সে ডানা মেলে উড়ে বেড়ায়। মানুষেরও কিন্তু অদৃশ্য ডানা আছে। যে মানুষ সত্যিকারের স্বপ্ন ছুঁতে পারে সে কিন্তু ডানা মেলে উঠতে পারে। তো আমরা সবাই ডানা মেলে উঠতে চাই। কি বলেন, ডানা মেলে উঠতে চাই না আমরা? আমার ফ্লাইং ড্রেস নিয়ে সবাই উঠতে চায় না? কাপড় পরলে তো মনে হয় যেন উড়ে চলে যাচ্ছে। যখন দেখা যায় যে এরকম সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছে, আমার তো একটু মনে আছে, দেখি তো, তখন আর মানুষটাকে একটু দেখা যায়, পুরো কাপড়টা মনে হয় যেন আকাশে মিলে যাচ্ছে। সেই সবাই স্বপ্নকে কি বলে, আকাশ ছুঁতে চায়। সেটাই। শারমিনা, আপনি কি আকাশ ছুঁতে চেয়েছেন কবে, সেই ছোটবেলা থেকে? খুব বেশি আকাশ ছোঁয়ার স্বপ্ন আমার ছিল না, খুব নর্মাল লাইফে আমি চেয়েছিলাম। আর আমার আব্বু ছিল বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ার এবং মা হাউসওয়াইফ। সো আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। তো আব্বুর কথা ছিল ভালো পড়াশোনা করতে হবে, তারপরে তুমি যা হও। তবে সর্বক্ষেত্রে আমার স্বাধীনতা ছিল, যে হ্যাঁ কি নিয়ে পড়তে চাই, কি করতে চাই, সব বিষয়ে আমার স্বাধীনতা ছিল। তো ওই রকম ভাবেই নিজেকে আমি ভেঙে গড়ে নিতে পেরেছি, যে হ্যাঁ এখন আমি এটা করতে চাই। জি। বা খুব বেশি আমরা যারা বাবা মা, হ্যাঁ আমারও একটা ছোট ছেলে আছে, ক্লাস 1-এ পড়ে। তো আমরা যারা বাবা মা খুব বেশি চাই বাচ্চাকে বলতে তুমি এটা করো ওটা করো, সেটা আমার ক্ষেত্রে ছিল না। হ্যাঁ, আমার বাবা মা এটাই বলেছে তুমি ভালো মানুষ হও, পড়াশোনাটা করতে হবে ঠিকঠাক, হ্যাঁ যেমনই করো, ফার্স্ট হতে হবে, টপ হতে হবে, কখনোই পড়াশোনাটা শেষ করতে হবে। জি, এরকম ছিল। তো এই ছিল আমার ফ্যামিলি। আমিও বাবা মার একমাত্র মেয়ে। তো তারপর ভাইও নেই? না, আমি একমাত্রই মেয়ে। তো খুবই প্যাম্পার করেছে নাকি? হ্যাঁ, অসম্ভব। আমার ফ্রেন্ডরা তো আমাকে দেখে রীতিমতো জেলাস। কালকেও কথা হয়েছে, আমাদের ফ্রেন্ডের গেট টুগেদার ছিল। তো ওই যে বাংলা ভাষায় একটা মনে হয় বাক্য আছে, মাথায় রাখতো না উকুনে খেয়ে ফেলবে, মাটিতে রাখতো না পিঁপড়া খেয়ে ফেলবে। তো আমার ফ্রেন্ডরা খুবই বলতো যে তোকে পরীক্ষার 3 মাস আগে থেকে খাইয়ে দেয়, হ্যাঁ নিজ হাতে খেতে দেয় না। মানে খুবই আদরে আমি বড় হয়েছি। এখন দেখলে বোঝার উপায় নাই এরকম। তো তারপরে তো বিয়ে, আমার জীবন সঙ্গীও আলহামদুলিল্লাহ আমাকে বোঝে, পূর্ণ স্বাধীনতা। আর আসলে ও যেভাবে বিশ্বাস করে বা ও যেভাবে চিন্তা করে অনেক সুন্দর। মানে ও আমাকে স্বাধীনতা দেওয়ার কেউ এটাও মনে করে না। এটাই আমি বলতে চাচ্ছি, আসলে স্বাধীনতাটা কেউ কাউকে দেয় না, অর্জন করতে হয়। জি, হ্যাঁ। তো মনে কর ও চায় যে হ্যাঁ আমি কিছু একটা করি, তারপরে আমার ডিসিশন, হ্যাঁ এটা চায়, সেটা ঠিক আছে। তো আমার একটা খুবই সুন্দর মিষ্টি বাচ্চা আছে যাকে আমি প্রতি মুহূর্তেই মিস করছি। সো এই হচ্ছে আমার পরিবার। কত বড় এখন? ও ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, ওর জন্য অনেক দোয়া। হ্যাঁ, নদী, আপনার গল্প? আমার পরিবারে আমার বাবা হচ্ছে সরকারি জব করতো, বিজিবিতে ছিল। তো আমি খুবই ইয়ার মধ্যে বড় হয়েছি, নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হয়েছি। এখনো পর্যন্ত আমি স্টিল হচ্ছে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি। খুব দ্রুত সকালবেলা মানে ঘুম থেকে ওঠা। মানুষটা কোথায় আছেন এখন? যে আছে আমার বাবা এখনো। না এখনো নিয়ম, তারপরে বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি সেই মানুষটাও নিয়মের মানুষ খুব। আলহামদুলিল্লাহ, আমার এখন বর্তমানে যে লাইফ পার্টনার আলহামদুলিল্লাহ সে অনেক একজন ভালো মানুষ। আমি খুবই হ্যাপি তাকে পেয়ে। আমার বাবার আদর্শে আমরা বড় হয়েছি। সেও সরকারি জব করে এবং আমার হাজব্যান্ডও সরকারি জব করে।
সো আমি খুবই হ্যাপি। সুতরাং সিস্টেমেটিক লাইফ একটা। হ্যাঁ একদম, আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুমিয়ে যাওয়া, তো সব কিছুর মধ্যে আমি সবার কাছ থেকে যে স্বাধীনতাটা পেয়েছি নিজে কিছু করার জন্য, এটা আমি ফ্যামিলি থেকে পেয়েছি। আর সবচেয়ে বেশি আমি এখানে যাদের কাছ থেকে হেল্প পেয়েছি, আমার সবচেয়ে বেশি যে হেল্প পেয়েছি সেটা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ডরা, বিভিন্ন গ্রুপের যে ফেসবুক ফ্রেন্ডরা আছে যাদের সাথে আমরা মিট আপ করি বিভিন্ন ইয়াতে গ্রুপে, তাদের কাছ থেকে আমি যে হেল্প পেয়েছি আমি আসলে প্রকাশ করার মতো না। এত হিউজ আপুদের নাম আসলে বলা সম্ভব না। আমি এখনো পর্যন্ত 5000 ফ্রেন্ডের সাথে আছি, মাঝে মাঝে মিট আপে যাই। এরাই হচ্ছে আমার পেজটার গ্লো করার ফার্স্ট, মানে আমার ফ্যামিলি যে মেম্বার বলে এখন ফেসবুক থেকে, এরাই আমার ফ্যামিলি মেম্বার। ভালো লাগলো। হাসি? পরিবার নিয়ে ছোটবেলায় ঘুম ভাঙতো বাবার আবৃত্তি শুনে। আমার বাবা কখনো বলেনি যে ওঠো, তাড়াতাড়ি ওঠো, কবিতা আবৃত্তি শুরু করতেন, আমরা উঠে যেতাম। 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। ছন্দা বললেন না যে খুব প্যাম্পার্ড হয়েছে, আমার মনে হয় যে সে তো হয়েছে, কিন্তু আরো বেশি মানুষের মধ্যে সবচেয়ে ছোটরা আরো বেশি। হ্যাঁ, কারণ হলো যখন স্কুলে যেতাম 2 বোন 2টো বেনি করে দিচ্ছে, 2 বেনুনি, হাসি বলতো আমাকে আমার ক্লাসমেটরা, 2 বেনুনি সবসময়, আর মা খাইয়ে দিচ্ছে, এরকম করে আমরা স্কুলে গেছি আমি। কিন্তু তারপরে যখন ঢাকায় চলে আসি পড়তো, তখন একটা অবশ্যই সংগ্রামের জীবন, ভাই বোন একা ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে থাকি। কিন্তু গানটা তখন ছায়ানট হচ্ছে আমার প্রাণ। তারপর হচ্ছে যে এর কিছুদিন পর নাগরিক নাট্য সম্প্রদায়ে যুক্ত হলাম। তো আমার খুব প্রিয় বন্ধু হচ্ছে নাটকের এবং গানের বন্ধুরা, গান বন্ধুরাই আমার সবচেয়ে বেশি উৎসাহ এখনো পর্যন্ত। মাঝখানে একটা লং টাইম চাকরি সন্তানের জন্য বললাম না যে একটু বিরতিতে ছিলাম। তো আমার বড় মেয়ে এবার কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, আর ছেলে ক্লাস 7-এ পড়ে। আমার মেয়েটা ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত করছে সেকেন্ড ইয়ারে, সে গানও করে। আর ছেলেটাও গান করে, আধুনিক গান টান করে এবং ফুটবল খেলে, খুব পছন্দ করে। আর আমার হাজবেন্ড উনি নিজেও এনজিওতে চাকরি করেন। আর একসময় বোঝাপড়াটা একসময় খুব একটা আগ্রহ দেখাননি গান নাটকে, এখন আমাকে অ্যাটলিস্ট বাধা দেন না। ওইটাই আমাদের জুমে কিছু বন্ধুরা চলে আসছেন। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, ভালো আছেন? খুবই ভালো আছে। আপনি ঝিমাচ্ছেন কেন? হাসি খুশি না কেন? আপনার কথা শুনে তো আমারই ঘুম পাচ্ছে। আজকের বিষয়টা নিয়ে বলুন। স্বপ্ন থেকে সাফল্যের পথে। স্বপ্ন থেকে সাফল্যের পথে। জি জি, স্বপ্ন থেকে সাফল্যের পথে। অনেক ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্বপ্ন থেকে সাফল্যের পথে, জি, এই স্বপ্নটাই তো হচ্ছে আমরা দেখি সাফল্য অর্জন করার জন্য। তো সেই যে মানুষের জীবনের প্রত্যেকটা কাজের জন্য ছোট ছোট করে মানুষ স্বপ্ন বুনে মনের মধ্যে, ব্রেনে তার চিন্তা করে, গুছায় যে এইভাবে না ওইভাবে আমি এই স্বপ্নগুলি পূরণ করব। সেটা জীবনের সংসারে হইতে পারে, তার আত্মীয় স্বজন নিয়ে হইতে পারে, যে আমি একটা প্রোগ্রাম করব, এটাই ভাবে সে স্বপ্নটা করতেছে। বা বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ, তারপর নিজের যে নিজেরও একটা ব্যক্তিগত জীবনের স্বপ্ন, যে আমি এটা করব বা ওইটা করব, কিংবা এটা আমি করতে পারি না এখন এটা করব। এই স্বপ্নটা যে মনের মধ্যে বুনন করা, ওইটা থেকেই হচ্ছে আস্তে আস্তে মানুষ পরিশ্রম করে ওই কাজগুলি গুছিয়ে তারপর সামনে যখন এগিয়ে যায়, সেই স্বপ্নের সাফল্য যখন দেখে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এবং স্বপ্ন থেকেই যে সাফল্য অর্জন করা। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন হাসিনা আপা। রেবেকা কবির, রেবেকা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো ভালো ভালো। বলুন আজকের বিষয়টা নিয়ে ছোট্ট করে। আচ্ছা, আজকের যে টপিক সেটার উপর আপনারা বলছিলেন, আমি শুনছিলাম সুন্দর সুন্দর কথা। তো আজকে কি সবাই ভাত ঘুম দিয়েছেন নাকি? না না, আচ্ছা সেটা না। স্বপ্ন না থাকলে আসলে সামনের দিকে আগানো যায় না। স্বপ্ন থাকতে হবে, স্বপ্নকে মানে ধরেই সামনে আগাতে হবে। আর স্বপ্নে দেখতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে পেরিয়ে
যদি আমি সাফল্যতায় যেতে চাই তবে সেগুলোকে ভুলেও যেতে হবে। অনেক সময় যে বাধাগুলো আসছে এরপরও আমি আগাতে পারবো, এগুলো ভেবেই সামনের দিকে আগাতে হবে। এবং সাফল্যতা তখনই আশা করতে হবে এবং তখনই আসবে যখন স্বপ্নগুলোকে সত্যি সঠিকভাবে সত্যের পথে নিয়ে যেয়ে সাফল্যতার সাথে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রীতা পোদ্দারকে দেখতে পাচ্ছি। কেমন আছেন আপনি রীতা পোদ্দার? শুনতে পাচ্ছেন আমার কথা? রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলুন আজকের বিষয়টা নিয়ে। আজকে তো খুব চমৎকার একটা বিষয়, আসলে স্বপ্ন সফলতা। আসলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার সাথে সাথে যে পরিশ্রম করে কিভাবে আমরা সফলতার দিকে পৌঁছাতে পারবো সেটাও একটা মাথায় রাখতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে? আর আমাদের স্বপ্নটা দেখতে হবে এরকম হতে হবে যে সেটার মধ্যে একদম স্বচ্ছতা থাকবে, যে আমি পরিশ্রম করব এবং সেটার মধ্যে যেন কোন রকম যে আছে না যে আমি লাফ দিয়ে উপরে উঠতে চাই, সেটা না। আমি সুন্দরভাবে ধীরে ধীরে ধারাবাহিকতা থাকবে, কন্টিনিউশন থাকবে। উদ্যোক্তা তো আমি চেষ্টা করি যে আমি গুছিয়ে সামনের দিকে এগোতে। হয়তো আমি 100% পারছি না বা পারিনি এখনো, তবে চেষ্টা করে যাচ্ছি যাতে আমি আমার সফলতাটা একদম মানে পুরোটা করতে পারি আর কি। খুবই ভালো বলেছেন আপনারা তিনজন, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আসলে বুঝতে পারছি আমরা কিন্তু সবাই এক ধরনের ট্রমার মধ্যে যাচ্ছি গত শুক্রবার থেকে, যার জন্য সবার মধ্যে একটু স্বতঃস্ফূর্ততা উৎফুল্লতা কম। আমি বুঝতে পারছি একটা প্রতি মুহূর্তে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকছি যে কি না কি হচ্ছে, ভূমিকম্পের বিষয়। সবার জন্য দোয়া, আসলে আমরা যেন ভালো থাকি এটাই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। থাকুন আমাদের আড্ডার সাথে। আমাদের স্বপ্ন সাফল্যের গল্প আড্ডায় ফুরিয়ে গেছে, কিন্তু কখনো আপনাদের সফল এবং মানে সফলতা নিয়ে স্বপ্ন দেখাটা কখনো ভুলবেন না। স্বপ্ন দেখে যেতেই হবে। স্বপ্ন দেখা বন্ধ করলে জীবন কিন্তু খুবই পানসে হয়ে যায়। তো আসলে আমরা এতক্ষণ অনেক গল্প করছিলাম জুমের বন্ধুদের সাথে, আপনাদের সাথে, এবং আপনাদের সাথে গল্প করে করে মনে হচ্ছিল যে জীবনে আসলে অনেক কিছুই বাকি রয়ে গেছে। হ্যাঁ, জীবনে আসলে অনেক কিছু বাকি রয়ে গেছে, শেষ হয় না কখনো। হ্যাঁ, শেষ হয় না কখনো। সেদিন আমার বাসায় অনেকগুলো বই দেখে আমার হেল্পিং হ্যান্ড বলছিলেন যে এই বইগুলো কবে পড়া শেষ করবেন। আমার কিন্তু কথাটা খুব মনে ধরেছে যে আসলে কতগুলো বই পড়া শেষ করেছি। এভাবে স্বপ্ন দেখে যে হ্যাঁ শেষ করব বই পড়া। তো শারমিন, আপনি একটু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এটা যেহেতু নারীদের প্রোগ্রাম, আমি নারীদের উদ্দেশ্যেই বলবো, যেহেতু আমাদের দেশের নারীরা প্রচুর বাধার সম্মুখীন হয়, তো শুরু করার কোনো বয়স থাকার দরকার নেই, স্বপ্ন দেখারও কোনো বয়স থাকার দরকার নেই। আপনি যখন শুরু করবেন তখনই আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। তো আমরা মনে করি বাধা থাকবে, সবকিছু থাকবে, আপনি জাস্ট বিশ্বাস, পরিশ্রম এগুলো নিয়ে এগিয়ে যাবেন, সফলতা আপনাকে অবশ্যই ধরা দেবে এবং কোনো কিছুতেই থামা যাবে না। এটা হচ্ছে মেইন কথা, যে আমি আর পিছনে তাকানোর আমার আর কোনো অবস্থাই নেই, এটাই মনে করতে হবে। এবং আপনাদের দিকে তাকিয়ে আছে অনেক মানুষ, তাই না? অনেক কর্মীরা আছে। হ্যাঁ, তাদের জন্য তো একটা দায়িত্ব আছে। ফিরে তাকাতে পারি না, হ্যাঁ, কারণ পেছন ফিরে তাকানোর সুযোগ আমাদের নেই। এরকম সবাইকে এটাই ভাবতে হবে যে কারোই পেছন ফিরে তাকানোর উপায় নেই, তাহলেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমি স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটা ছোট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে কে কি করলো, কে কি করবে আমি ওটা দেখব না। আমার কি যোগ্যতা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে এবং সেইভাবে আমাকে কাজ করতে হবে। তাহলে আমার মনে হয় স্বপ্নটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে। ভীষণ ভালো বলেছেন, এবং সেটা হচ্ছে, হ্যাঁ, আরো হবে ইনশাআল্লাহ, আরো জয় হবে। হাসি, আমি কবির ভাষায় বলবো, সংসার সমুদ্রে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। এই যে আশা, স্বপ্নই, ওটা একরকম স্বপ্ন। আচ্ছা, আপনার কিন্তু একটা গান শুনবো, গান শুনে শুনে বাড়ি ফিরে যাব। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। আমাদের গল্প আড্ডা শেষ, আজকের মতো। শেষ করতে ইচ্ছে করে না, কি করব, শেষ তো করতেই হবে। ওই যে ঘড়িতে সময় বেঁধে দেয়া, তাতে কি, আমাদের তো আরও আড্ডা হবে, গল্প হবে। আগামীতে অনেক অনেক আড্ডা আছে, সেখানে আরও নতুন নতুন গল্প, নতুন নতুন মানুষ আসবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আতঙ্ক কাটিয়ে উঠুন, মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, কারণ এছাড়া তো আর কিছু করার নেই। সাবধানে থাকুন, ভালো থাকুন। এবার আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাই। হাসি, গান। আমার খুব প্রিয় শিল্পী
সাবিনা ইয়াসমিন আপার একটি গান গাইবার চেষ্টা করছি। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথের ক্ষণিক দেখা একি শুধু ভিনয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। এই অবুঝ মনিকে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না কেন যে উতলায় হৃদয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। জানি সাঝের বেলা ফেলে সকল খেলা, নিড়ে পাখি ফিরে যায়, তবু আকাশে গানের আভাসে চলারই কাহিনী লেখা রয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়।